আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি। পটুয়াখালী জেলা দলের কাউন্সিলের তারেক রহমান। এদেশে ভারতের দালালির দিন শেষ, সীমান্তে আরেকটি হত্যাকাণ্ডও মেনে নেওয়া হবে না। কুড়িগ্রামে জুলাই পদযাত্রার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটিয়া থানা ঘেরাও। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং করবে নৌবাহিনী, 6 মাস পর পরিচালনা করবে। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এবং প্রাণ ফিরে পেল বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন প্রকল্প। জমি অধিগ্রহণের কাজ শুরু। গোটা উত্তরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার আলো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি। তবে এর মানে এই নয় যে সবকিছুতেই ছাড় দেওয়া হবে। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কাছে দেশের মানুষের যে প্রত্যাশা তার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশের জেলা কমিটির সবচেয়ে প্রবীণ নেতা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে সংগঠিত করছে বিএনপি। এরই অংশ হিসেবে দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পরিণত হয় হাজারো নেতাকর্মীর মিলন মেলায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সমাপনী বক্তব্যে তিনি বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই অনেক বেশি। সে কারণেই গণতন্ত্রের ভিত্তি রচনার জন্য সবার মতকে সম্মান দিতে হবে। বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য, গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, তথা আপনাকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। সরকারের সংস্কার উদ্যোগকে বিএনপি সহযোগিতা করছে না এমন অভিযোগ ঠিক নয় দাবি করে তারেক রহমান বলেন, জনপ্রত্যাশা পূরণে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না, কিন্তু বাস্তব সত্য যেটা হলো, রিফর্ম কমিটিতে যান যারা আলোচনা করেন, তারা তাদের অবস্থান থেকেও কিন্তু অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। কারণ নেতৃবৃন্দ, আমরা অনেক বিষয়ে অনেক ছাড় কেন দিয়েছি? কারণ আমরা মনে করি যে ঠিক আছে, অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেই আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে। তাই বিএনপি নেতাকর্মীদের এমন কোনো কাজ করা যাবে না যা মানুষ পছন্দ করে না। আপনি বিএনপির নেতাকর্মী হন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এদেশে ভারতের দালালির দিন শেষ সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ডও মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে কোনো টাল বাহানা না করার আহ্বান জানান এনসিপি নেতারা। কুড়িগ্রাম থেকে এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজহারুল হক মুয়াসির। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা শেষ করে এনসিপি। বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলে তারা বিশ্বাস করে। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের হয়ে প্রচারণাও চালান তারা। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, কোন মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপি নেতারা। পাশাপাশি নিন্দা জানান চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশি হামলার। রংপুরের পদযাত্রার পর দ্বিতীয় দিন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় এভাবে এই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে তারা কথা বলেন এখানকার বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে, এখানকার সাধারণ মানুষদের সঙ্গে, যেই সব চিন্তা ভাবনাকে এক করে তারা বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, কুড়িগ্রাম। চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবি, গতরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেফতারে অনীহা দেখায় পটিয়া থানা পুলিশ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর 2 দফা হামলার অভিযোগ করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং ওসি নাজমুন নূরকে প্রত্যাহারের দাবি সকাল থেকে পটিয়া থানায় মূল ফটকের সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে দুপুর 12:15 থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং সংগঠনের চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানম সহ অন্যান্যরা বিক্ষোভে অংশ নেন। কুষ্টিয়ায় ফেসবুকে জুলাই নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক ট্রাফিক পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার এসপি মিজানুর রহমান জানান, জুলাই অভ্যুত্থান বিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফয়জুল ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া তিনি ছুটিতে থাকায় তার ছুটিও বাতিল করা হয়। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল ইসলাম তানজিলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত আশরাফুল শহরের সূত্রাপুর এলাকার মুন্তেজার রহমানের ছেলে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোন কোন দল ও মহল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে, কারো তারা নির্বাচন চায় না,
এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি কনভেনশন সেন্টারে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার হ্যান্ডলিং এর দায়িত্ব পেতে যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। তার আগে 6 মাস দায়িত্ব পালন করবে নৌবাহিনী। উপদেষ্টা এসব তথ্য জানিয়ে বলেন, বিদেশি কোম্পানিকে দিলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না, বাংলাদেশের জনবল দিয়ে পরিচালনা করতে হবে। বন্দর চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ডকে কাজ দিলে বন্দরের আয় বাড়বে, কমবে জাহাজ ও কন্টেইনার বহনের খরচ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এতদিন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার হ্যান্ডলিং এর দায়িত্ব পালন করে আসছিল সাইফ পাওয়ার টেক। 7 জুলাই তাদের চুক্তি শেষ হচ্ছে, ফলে আগামী 6 মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেইনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টেই। যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেইনার নামানো হয় না, ডাবল কন্টেইনার মিনিমাম। 6 মাস পর চট্টগ্রাম বন্দরের দায়িত্ব পেতে পারে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক কোম্পানি। এরই মধ্যে তাদের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার যে সমালোচনা চলছে তার জবাবে উপদেষ্টা জানান, বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে না সরকার, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? উনি যদি বিদেশিরা, তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলে বন্দরের চেহারা পাল্টে যাবে, আধুনিক জাহাজ আসবে, তৈরি হবে নতুন নতুন রুট, কন্টেনার হ্যান্ডলিং এর সংখ্যা বাড়বে, কমবে পরিবহন খরচ। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। কেন বিদেশিদের মধ্যে ডিপি ওয়ার্ল্ডকেই কাজ দেয়া হচ্ছে তার কারণ জানান নৌ পরিবহন উপদেষ্টা। মংলা বন্দরকেও আপডেট করা হবে বলে জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভি ও আইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় সন্দেহভাজন একজনকে আটক এবং 30টি সিম বক্স, 10টি শক্তিশালী সার্ভার, টেলিটক এবং এয়ারটেলের প্রায় 10,000 মোবাইল সিম কার্ড, একাধিক রাউটার, কম্পিউটার ও নেটওয়ার্কিং সরঞ্জাম উদ্ধার করা হয়। গতরাতে শুরু হয়ে সকাল পর্যন্ত চলে এই অভিযান। র্যাব জানায়, মহানগরীয় হালিশহর বি ব্লকের একটি ভবনের 9ম তলায় সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ ভি ও আইপি কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারায়। দীর্ঘ 6 বছর পর প্রাণ ফিরে পেল বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন প্রকল্প। এরই মধ্যে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ হয়েছে 1920 কোটি টাকা। এতে করে বগুড়া সিরাজগঞ্জ সহ গোটা উত্তরাঞ্চলের মানুষের মাঝে জেগেছে আশার আলো। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন জাহেদুল আলম। 2018 সালের 30 অক্টোবর একনেক সভায় অনুমোদন করা হয় বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প। বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থায়নে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন স্থবির ছিল এই প্রকল্পটি। তবে সম্প্রতি জমি অধিগ্রহণের অর্থ ছাড় দেয়ায় শুরু হয়েছে মাঠ পর্যায়ের কাজ। বগুড়া অংশে 480 একর এবং সিরাজগঞ্জ অংশে 420 একর জমি অধিগ্রহণে এরই মধ্যে জমির মালিকদের দেয়া হয়েছে নোটিশ। 3 থেকে 4 ঘন্টা সময় সেভ হবে, দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে লাভবান হবে। এটা সরকার নতুনভাবে ভূমি অধিগ্রহণের জন্য প্রজ্ঞাপন করছে
ওই হিসাবে আমাদের সময় প্রায় 4 ঘন্টা কমে যাবে। সার্ভিসটা দ্রুততম সময়ে চালু হয়, আমরা একে তো ভোগান্তির হাত থেকে বাঁচব, অর্থনৈতিকভাবে লাভবান হব। এই প্রকল্প বাস্তবায়ন হলে বগুড়া থেকে ঢাকা যেতে ঘুরতে হবে না সান্তাহার, নাটোর, পাবনা, ঈশ্বরদী। এতে করে সময় যেমন বাঁচবে তেমনি কমবে 115 কিলোমিটার দূরত্ব। সারাদিনে রেল কর্তৃপক্ষ 8 জোড়া ট্রেনও চালায়, দিনে আপ ডাউন করে। আমার মনে হয় মানুষ আর বাসে যাবে না, মানুষ রেলমুখী হয়ে যাবে 100%। জেলা প্রশাসন জানায় নতুন উন্নয়ন সহযোগী পাওয়ার পরই মূল নির্মাণ কাজ শুরু করা হবে। ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের কাজ এগিয়ে গেছে, টেন্ডার ডকুমেন্টস হতে তৈরি করা হয়ে গেছে, শুধু হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনারটা রেডি হলেই তারপর তারা ইয়েতে যেতে পারবে। প্রকল্পটির আওতায় বগুড়া ও সিরাজগঞ্জ অংশে একটি করে রেল জংশন এবং 7টি স্টেশন নির্মাণ করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শহরের মুজিব সড়কে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওভুক্ত প্রদানের জন্য আবেদন গ্রহণ করলেও গত 5 বছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এর ফলে প্রায় 2 কোটি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি শিক্ষা, বিনোদন এবং থেরাপি সহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তাল গাছ চারা রোপণ করা হয়েছে। মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা যাদবপুর সড়কের পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, বিআরডিপি কর্মকর্তা বাহুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বজ্রপাত থেকে কৃষক সহ অন্যান্যদের প্রাণহানি রোধে 12টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে 300 তাল গাছের চারা লাগানো হয়। জয়পুরহাটে সমন্বিত কৃষি তথ্য সেবা স্মার্ট মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাট এনডিসি ফাউন্ডেশনের সহযোগিতায় খঞ্জনপুর এনডিসির হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শহীদুল ইসলাম, এনডিসির নির্বাহী পরিচালক দেওয়ানা কামরুজ্জামান সাজু এবং এনডিসির প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওয়াহিদুজ্জামান মিঠু এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, স্বল্প ভাড়ায় জেলার 10টি স্মার্ট মিনি কোল্ড স্টোরেজে 22 টন সবজি ও ফল সংরক্ষণ করা যাবে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী গ্রাম থেকে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার অজগরটি উদ্ধারের পরে সেটি মধুটিলা ইকো পার্কের বনে অবমুক্ত করা হয়। সাপটির দৈর্ঘ্য 81 ইঞ্চ, ব্যাস 11 ইঞ্চ এবং ওজন প্রায় 7 কেজি 200 গ্রাম। গেল 6 মাসে শেরপুরের সীমান্ত এলাকার লোকালয়ে আরও 3টি বার্মিজ অজগর ধরা পড়ে, সেগুলো জঙ্গলে অবমুক্ত করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।